জয়দা তেমনি খুবই বিনয়ী নম্র একজন মানুষ আমরা দেখি, কিন্তু এই সমস্ত ব্যাপারে উনি খুবই মেরুদণ্ডী। আইআরএ ইন্টেন্সিভ রিভিউ, সেখানে এবারে সেটা এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ। তাই স্পেশাল ইন্টেন্সিভ রিভিউয়ের স্পেশালটা কি? একজন বৃদ্ধা 91 বছর, কেউ কাউকে অ্যাম্বুলেন্সে করে আসতে হচ্ছে। রাষ্ট্রের একটা সংস্থা যে এইরকম অমানবিক হতে পারে, এটা একটা খুব বিস্ময় জাগাচ্ছে। একটা বৃদ্ধ মানুষের পক্ষে কতটা অপমান, তাকে 90 বছর বয়সে গিয়ে হিয়ারিংয়ের মাধ্যমে তাকে প্রমাণ করতে হচ্ছে আমি এই দেশের নাগরিক। এই পঞ্চ পাণ্ডব কিন্তু নন বায়োলজিক্যাল, এই জন্য তারা হেঁটে স্বর্গে গেছিলেন। এবং তুমি একদিন দিন আসবে, তুমি দেখতে পাবে মোদি নন বায়োলজিক্যাল, তিনি হেঁটে স্বর্গে যাবেন। ড্রাফট তালিকা প্রকাশ হয়েছে, এসআইআর এর শুনানি পর্ব চলছে এবং সেই তালিকায় অর্থাৎ এসআইআর এর ডাক পড়ল এবার কবি জয় গোস্বামীর। এই নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক দেবক বন্দ্যোপাধ্যায়। দেবকদা, শুনানি পর্ব যখন চলছে, একটা চমকে দেওয়ার মতো খবর উঠে এলো, জয় গোস্বামীর মতো একজন কবিকে ডাক, মানে যে কবি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, যে মানে আপনিও জানেন ওটা, যে তিনি দিল্লিতে গিয়ে পুরস্কার নেননি, কলকাতায় পুরস্কার নিয়ে এসে তার বাড়িতে দেওয়া হয়েছিল। এই রকম একজন বিশিষ্ট একজন কবিকে এসআইআর-এর শুনানিতে ডাক, মানে এটা কেমন দেখছেন? না, তুমি যে ঘটনাটা বললে সুমন, সেটা হচ্ছে ওটা সাহিত্য একাডেমি নয়, ওটা মূর্তি দেবী অ্যাওয়ার্ড, যেটা জ্ঞানপীঠ পুরো অ্যাওয়ার্ড সংস্থা থেকে দেওয়া হয়, মূর্তি দেবী অ্যাওয়ার্ড। সেইটা জয়দার একটা ঘটনা, ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল সেই সময়। জয়দাকে যখন ওরা যোগাযোগ করে, এটা হয়তো অনেকে জানেন না, জয়দার সঙ্গে যখন যোগাযোগ করা হয়, ওদের মানে কর্তৃপক্ষ যখন যোগাযোগ করে, জয়দা খুব পরিষ্কার জিজ্ঞেস করেন যে এই যে আমায় যে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে, কে দেবেন? তখন বলছে আপনাকে রাষ্ট্রপতি এই অ্যাওয়ার্ডটা রাষ্ট্রপতি দেবেন। তা জয়দা জিজ্ঞেস করেন যে আমার কবিতা কি রাষ্ট্রপতি পড়েছেন? এটা 2017 সাল। 2017 সাল মানে তখন রাষ্ট্রপতি হচ্ছেন কোবিন্দ। কোবিন্দ তখন রাষ্ট্রপতি। তা আমার কবিতা কি পড়েছেন? তখন না স্যার, আপনার কবিতা তো রাষ্ট্রপতি পড়েননি। তখন জয়দা তেমনি খুবই বিনয়ী নম্র একজন মানুষ আমরা দেখি, কিন্তু এই সমস্ত ব্যাপারে উনি খুবই মেরুদণ্ডী। এবং তারপরে জয়দাকে বলে যে তাহলে কি প্রধানমন্ত্রী দিলে আপনি অ্যাওয়ার্ডটা নেবেন? মানে নরেন্দ্র মোদীর কথা বলা হচ্ছে। সেখানেও জয়দা বলেন যে প্রধানমন্ত্রী কি আমার কবিতা পড়েছেন? মানে যার হাত থেকে আমি পুরস্কারটা নেব, তিনি আমার সম্পর্কে কি জানেন? আমার কবিতার একটা পংক্তিও কি তিনি কখনো পড়েছেন? আমি কেনই বা তার হাত থেকে নেব? তখন তারা বলে না, প্রধানমন্ত্রীও পড়েননি, অন্তত তাদের জানা নেই যে প্রধানমন্ত্রী পড়েছেন। তখন ওরা জয়দাকে জিজ্ঞেস করে যে তাহলে আপনি কার হাত থেকে পুরস্কারটা নেবেন? জয়দা বলেন যে আমি চাই আমি শঙ্খ ঘোষের হাত থেকে পুরস্কারটা নেব। এবং তারপরে কলকাতায় এসে শঙ্খবাবু, সম্ভবত শঙ্খবাবুর বাড়িতেই, আমি এক্ষুনি সেটা আমার মনে নেই, 2017-এর কথা, শঙ্খবাবুর বাড়ি থেকে, মানে শঙ্খবাবুর হাত থেকে জয়দা পুরস্কারটা নেন। তা জয়দা এইরকমই একজন ঋজু ব্যক্তিত্ব। হ্যাঁ, এমনিতে ওপর বোঝা যায় না, উনি বাগাড়ম্বর করেন না, খুব মানে স্মিত স্বরে কথা বলেন। এবং সারা জীবন ধরে কবিতা, ক্রিকেট আর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, এই নিয়ে সারা জীবনটা কাটিয়েছেন। ক্রিকেটটা উনি কবিতার মতো করে বোঝেন, এবং এই কবিতা দিয়ে উনি জীবনটাকে বোঝেন, এবং একই সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে উনি ক্রিকেটকে মিলিয়ে ফেলতে পারেন। এই হচ্ছেন জয় গোস্বামী। এহেন কবি, তার বয়স হলো 70 পেরিয়ে গেছে। জয়দার জন্ম হচ্ছে 1954-তে, মানে 71-এ পড়লেন। তিনি অসুস্থ, দীর্ঘদিন ধরে উনি অসুস্থ রয়েছেন। যাই হোক, দেখো, শুধুমাত্র জয় গোস্বামীকে ডাকা হয়েছে হিয়ারিংয়ে, এই জন্যে এটা খবর হয়েছে, বড় বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা শিরোনাম হয়েছে, সেটা তো একটা দিক বটেই, এটা আলোচ্য। তুমি যে প্রশ্নটা করলে অবশ্যই সেটা আলোচ্য। কিন্তু এই যে ধরো বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, এবারের এসআইআর, দেখো এখনও মানে অনেকেই বলছেন, তুমিও সেটা জানো, অনেক এই বিষয়ে পণ্ডিতরা বলছেন যে স্পেশালটা কি? তাহলে কি স্পেশালটা এটাই যে এইবারে এইভাবে হ্যারাস করা হবে বয়স্ক লোকেদের? আইআরএ ইন্টেন্সিভ রিভিউ, সেখানে এবারে সেটা এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ। তাই স্পেশাল ইন্টেন্সিভ রিভিউয়ের স্পেশালটা কি? মানে আমরা দেখতে পাচ্ছি 90 বছরের বৃদ্ধা, একজন প্রতিবন্ধী,
আমরা ধরো মোটামুটি হয়তো যদি আজকে আমার মাকে ডাকা হয়, মার 84 বছর বয়স, হয়তো আমার সেই সামর্থ্য আছে আমি তাকে গাড়ি করে নিয়ে যেতে পারবো। অনেকের তো নাও থাকতে পারে। হ্যাঁ, পড়ছিলাম যে একজনকে টোটোয় করে নিয়ে গেছে, 10 কিলোমিটার পথ টোটোয় করে গেছেন। একজন বৃদ্ধা 91 বছর, কেউ কাউকে অ্যাম্বুলেন্সে করে আসতে হচ্ছে। এই রকম নির্মম, এই রকম অমানবিক যে একটা কোনো সংস্থা হতে পারে, হ্যাঁ, একটা রাষ্ট্রের একটা সংস্থা যে এই রকম অমানবিক হতে পারে, এটা একটা খুব বিস্ময় জাগাচ্ছে। কিন্তু হ্যাঁ, এটা দেবকদা, আমি এখানে একটা জিনিস অ্যাড করব। আপনি বললেন যে বৃদ্ধরা এখন আসছেন, এবং নির্বাচন কমিশন যখন যেটা প্রথম প্রকাশ করেছিল যে 2002 সালে যাদের নাম থাকবে তাদের কোনো সমস্যা হবে না, কিন্তু যাদের ডাকা হচ্ছে বয়স্ক যারা রয়েছে তাদের কিন্তু 2002 সালে অনেকেই বলছেন যে আমাদের 2002 সালে নাম রয়েছে, তারপরেও কোনো একটা ডকুমেন্টের জন্য বা কিছু একটার জন্য তাদেরকে পুনরায় ডাকা হচ্ছে। 2002-এ নাম আছে তারপরেও হ্যারাসমেন্টটা কেন, এইটা নিয়ে বারবার না, এখানে আরেকটু বিষয়টা আরেকটু ব্যাপ্তিতে ভাবা যেতে পারে বা বলা যেতে পারে সুমন। সেটা হচ্ছে যে দেখো, এই যারা এক তো কেন্দ্রীয় সরকার, সে তো তার সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। এইবারে তার উপরে এই যে সংস্থা ইলেকশন কমিশন এসছে, এটা তো সরকারের সঙ্গে সেই অর্থে সরাসরি কোনো যোগাযোগ নেই, কিন্তু বাস্তবিক হয়তো যোগাযোগ আছে বলে অনেকে বলছেন বা দাবি করছেন, বা সেরকম দেখাও যাচ্ছে অনেক ঘটনার মধ্যে দিয়ে, বোঝাও যাচ্ছে। এখন কথা হচ্ছে এই দেশটা ঠিক কীরকম, এই দেশটা কি, এই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা এই ধরনের যারা সংস্থার মাথা তাদের আছে কিনা, খুব আমার এই নিয়ে একটু সংশয় হচ্ছে। কারণ সত্যি কথা কি জানো, আমাদের দেশটা তো ওইভাবে ভারতবর্ষকে অন্য একটা দেশের মানে অন্য একটা ভূখণ্ডের সঙ্গে তুলনা করা যায় না। আমাদের দেশ হচ্ছে স্বপ্ন দিয়ে গড়া, সেদে স্মৃতি দিয়ে ঘেরা, এভাবেই। কারণ টোটাল ভারতের যে কনসেপ্ট, হ্যাঁ, এই যে ভূখণ্ডের যে কনসেপ্ট, এটা একটা সময় তো ভারতবর্ষ খণ্ড খণ্ডই ছিল। হ্যাঁ, বিভিন্ন প্রিন্সলি স্টেট, বিভিন্ন বা তারও আগে ধরো বিভিন্ন রাজা এইখানটা শাসন করছেন, এই রকম ছিল। অশোক কলিঙ্গ জয় করার পর একটা বড় অংশ একটা মানে সাম্রাজ্যের আন্ডারে আসে, মুঘল সাম্রাজ্যের সময় একটা বড় অংশ আন্ডারে আসে, কিন্তু বাস্তবিকভাবে এটা টুকরো টুকরোই ছিল। হ্যাঁ, কিন্তু কি ছিল, ওই যে বললাম যে স্বপ্ন দিয়ে গড়া, সেদে স্মৃতি দিয়ে ঘেরা। এই ভূখণ্ডের যে একাত্মতা, সেইটার মধ্যে স্বপ্ন আছে, স্মৃতি আছে। এখন যে মানুষটা 90 হলো, 80 হলো, সারা জীবন ধরে এই দেশের জল মাটি বাতাসে যিনি বড় হলেন, এটা মানে ভাবতে পারছো একটা বৃদ্ধ মানুষের পক্ষে কতটা অপমান তাকে 90 বছর বয়সে গিয়ে হিয়ারিংয়ের মাধ্যমে তাকে প্রমাণ করতে হচ্ছে আমি এই দেশের নাগরিক। এর পরেও যদি এই ধরনের সংস্থার লজ্জা না হয়, এই ধরনের নির্লজ্জ বেহায়া প্রতিষ্ঠান যদি ইলেকশন কমিশন নিজেকে পরিগণিত করে, হ্যাঁ, একজন খুব বড় আইএএসের হাত ধরে তো এই 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 সংস্থাটা খুব পপুলার হয়েছিল, মানুষের সামনে এসেছিল, ইলেকশন কমিশন সম্পর্কে লোকে জানতে পেরেছিল টিএন সেশনের সময়। তারপরে যদি এই ধরনের একটা নিরপেক্ষ হওয়া উচিত আর কি, নিরপেক্ষ সংস্থা যদি এই পর্যায়ে নিজেদের নামিয়ে আনতে পারে, তাই এর চেয়ে বেদনার আর কি হতে পারে। হ্যাঁ, এর চেয়ে দুঃখের, এর চেয়ে লজ্জার একজন দেশবাসীর পক্ষে। আজকে যদি আমাদের যারা মানে সিনিয়র সিটিজেন, যারা এত দিন ধরে দেশটাকে সার্ভ করলেন, বিভিন্নভাবে সার্ভ করেছেন, তো মানুষ যে বৃদ্ধা হয়তো কোনোদিন চাকরি করেননি, তিনি যে তার সংসারটা করেছেন, ছেলে প্রতিপালন, মেয়ে প্রতিপালন করেছেন, তাদের বড় করেছেন, তারা দেশের জন্য কিছু না কিছু করেছে, তাকে যদি আজকে প্রমাণ করতে হয় যে হ্যাঁ বাবা আমি এদেশের নাগরিক, আমার মনে হয় যে জ্ঞানেশ কুমারের মতো লোকেদের মানে কি বলবো, যদি লজ্জাবোধ থাকে, নিজেদের ইন্ট্রোস্পেক্ট করা উচিত যে আমরা কি করছি। আমরা এই এসআইআরের নামে, এই হিয়ারিংয়ের নামে আমরা আসলে কি করছি, কোথায় আঘাত করছি, মানুষকে কোথায় অপমান করছি। মানবতার এই ধরনের অপমান, ভারতবর্ষে মানবতার এই ধরনের অপমানের অনুষ্ঠান ভারতবর্ষের আগে হয়েছে বলে আমার মনে হচ্ছে না। সুমন, দেবকদা, আরও একটা মানে আপনি যে বিষয়গুলো বললেন, আরও একটা বিষয় হতে পারতো না যে বয়স্ক যারা রয়েছেন তাদের হয়তো 60 বছরের ওপরে যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদের বাড়ি বাড়ি এসে বা অন্য ভিডিও কলিংয়ের মাধ্যমে, এখন তো ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেছে, মানে এই রকম একটা তো সুবিধা করা যেত, মানে তাদের সুবিধার কথা ভেবে করা যেত না? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তো এই যে তুমি যে শব্দটা বলে ডিজিটাল ইন্ডিয়া, এটা তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা ঘোষিত অবস্থান। খুব তো বড় কাজ নয়, আজকে একটা ফোন নিয়ে, একটা স্মার্টফোন নিয়ে যদি একটা ভিডিও কল বাড়ি পৌঁছে যাওয়া যায়, তার বাড়িতে পৌঁছে যাওয়া যায়, যাকে তোমার হিয়ারিং করতে হবে এই ধরনের সিনিয়র তার বাড়িতে পৌঁছে যাওয়া যায়,
যদি সেটাও সম্ভব না হয়, তার লোকালে, তার ব্লকে একটা ব্যবস্থা করা যায় যেটা বিএলওরা করে দেবেন। হ্যাঁ, বিএলওরা উপস্থিত থাকবেন, হ্যাঁ বিএলএরা উপস্থিত থাকবেন। এই দাবিটা উঠছে যে বিএলএরা উপস্থিত থাকবেন, কারণ কি জানো তো, এই ধরনের কেন উঠছে, মানে এই সংস্থা যেহেতু আর সন্দেহের ঊর্ধ্বে নয়, সংশয়ের ঊর্ধ্বে নয়, ফলত যে তারা শেষ মুহূর্তে হিয়ারিংয়ে গিয়ে কি করবে, কোন রাজনৈতিক উদ্দেশ্য সফল করে ফেলবে কিনা, এরকম একটা সংশয় তো তৈরি হয়ে রয়েছে। নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্নসূচক চিহ্ন, প্রশ্ন তো রয়েছেই, একটা বড় প্রশ্ন তো রয়েছে। হ্যাঁ, সুতরাং প্রশ্ন যখন রয়েছে, তাহলে বিএলএরা এতদিন ধরে রইলেন, বিএলএরা এখন কেন যাবেন না? যে কথা ধরো অসিত মজুমদার বা যে কাজটা অসিত মজুমদার করেছেন, পুরনো তৃণমূলী কংগ্রেস তো অসিত মজুমদার, আমার অন্তত মনে হয় যে একদম ঠিক অবস্থার মানুষের পাশে দাঁড়িয়ে আমি কি করে জানবো যে শেষ মুহূর্তে কিছু একটা গণ্ডগোল এরা করবে না, তাই না? এবং একজন যে বয়স্ক মানুষ, তার পাশে একজন রাজনৈতিক প্রতিনিধি, সব দলেরই হতে পারে, তো বিজেপিরও হতে পারে, তৃণমূলের হতে পারে, সিপিএমের হতে পারে, কংগ্রেসের, সবার হতে পারে, একজন রাজনৈতিক প্রতিনিধি যে এই প্রসেসটা জানে, সিস্টেমটা জানে, তাকে একজন বৃদ্ধা বা বৃদ্ধকে একটা কথা বললে তিনি যদি উত্তর দিতে না পারেন, তখন তার প্রত্যুত্তরে তাকে হেল্প করা বা এইটা বলা দরকার, সেই জায়গাটা করা, একটা পয়েন্ট কিছু হয়তো বাদ চলে যাচ্ছে সেটাকে রেস করা, এই কাজগুলো তারা করতেই পারে, তাই না? তা যাই হোক, এই দুটো বিষয় হয়তো ব্লক স্তরেও তো করে নেওয়া যেত, কিন্তু কথা হচ্ছে এটা এদের ভাবনার মধ্যেই নেই। আমি বুঝতে পারছি না, এদেরও তো বয়স্ক বাবা মা আছেন, এদের কাছেও তো বিষয়টা সেভাবেই যাচ্ছে। আমি জানি না এরা সকলেই নন বায়োলজিক্যাল কিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মতো, এইটা আমার সংশয় হচ্ছে যে এত নন বায়োলজিক্যাল যদি হয়, হতেই পারে, ভারতবর্ষের ইতিহাসে আছে, তুমি তো জানো নিশ্চয়ই, পঞ্চ পাণ্ডব কিন্তু নন বায়োলজিক্যাল, এই জন্য তারা হেঁটে স্বর্গে গেছিলেন, এবং তুমি দিন আসবে, তুমি দেখতে পাবে মোদি নন বায়োলজিক্যাল, তিনি হেঁটে স্বর্গে যাবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা নিয়ে সন্দেহ করার কোনো আমাদের কারণ নেই, এরা সবাই হেঁটে স্বর্গে যাবে নন বায়োলজিক্যাল। তা যাই হোক, তা এই মানবিকতা, নন বায়োলজিক্যাল হলে যে মানবিকতা থাকবে না তা তো নয়। হ্যাঁ, আমি যুধিষ্ঠিরকে দেখেছি, খুবই মানবিক মানুষ ছিলেন, তো অর্জুনও তাই। তা যাই হোক, তা এই ধরনের নন বায়োলজিক্যালরা যদি একটুখানি মানবিক হন, আমার মনে হয় আলাদা করে বলার কিছু নেই এখানে। আমি তো একজন অকিঞ্চিতকর সাংবাদিক মাত্র, আরও অনেকেই এই বিষয়ে কথা বলছেন, বড় বড় পলিটিশিয়ানরা বলছেন, বড় বড় বুদ্ধিজীবীরা বলছেন, বলার কোনো দরকারই ছিল না, এটা নিজেদের থেকেই করা উচিত ছিল, স্বতঃপ্রণোদিত হয়ে যারা বয়স্ক মানুষ তাদের কাছে আমরা যাব, তাদের ডাকবো না। এই ডাকার মধ্যে একটা ঔদ্ধত্য আছে, এই ঔদ্ধত্যটা আমরা দেখাবো না, আমার অন্তত এটাই মনে হচ্ছে। সুমন, শুনলাম আমরা দেবকদার কথা। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান, কলকাতা। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।